হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি শিখবো ট্যালি চ্যানেলে। তো আজকে আমরা এখান থেকে শুরু করব আবার এই ক্লাসে তিনটে অ্যাকাউন্টিং ইকুয়েশনের সলভ আমি তোমাদেরকে দেখাবো। এই তিনটে আশা করি তোমরা আগে ডাউনলোড করেছো, প্র্যাকটিস করেছো, দিয়ে আবার এখানে এসেছো। এই মন্ত্র আমি বারবার জপ করছি এই কারণে, যাতে তোমরা ঠিক মতন শিখতে পারো। এইগুলো কিন্তু আগে দেখার কথা নয়। যাই হোক, 15 নম্বর অ্যাকাউন্টিং ইকুয়েশন, এর মধ্যে টোটাল ট্রানজ্যাকশন নাম্বার 10। 1 নম্বর ট্রানজ্যাকশন হচ্ছে গিয়ে রঘু সাহা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹20,000 অ্যান্ড ফার্নিচার ₹5,000। তো রঘু সাহা এখানে বিজনেস স্টার্ট করছে। তো এখানে সবার আগে আমরা যে জিনিসটা দেখছি যে রঘু সাহা ক্যাশ দিয়েছে বিজনেসকে 20,000 টাকা, আর সঙ্গে ফার্নিচার দিয়েছে 5,000 টাকা। তাহলে রঘু সাহার ক্যাপিটালে আমরা লিখে রাখলাম কত না 25,000 টাকা রঘু সাহাকে রিটার্ন করতে হবে। কারণ এটা কার বুকস আমি মেনটেন করছি, ধরে নাও রঘু সাহা যে বিজনেস, তার নাম হয়তো ধরে নাও সাপোজ যে কোনো গঙ্গা যমুনা লিমিটেড কুছুবি, হ্যাঁ, তার বুকস আমি মেনটেন করছি। ওকে, নেক্সট ট্রানজ্যাকশন হচ্ছে হি পারচেস গুডস ফ্রম মালা অন ক্রেডিট ₹7,000। 7,000 টাকা দিয়ে মালার কাছ থেকে গুডস কেনা হলো। তো এখানে 7,000 টাকা দিয়ে যে গুডস কেনা হয়েছে, তাহলে গুডস আসলো, আর যেহেতু টাকা দিলাম না তাই মালার নামটা উল্লেখ রয়েছে, তাই এখানে ক্রেডিটারের জায়গায় আমি 7,000 টাকা লিখে রাখলাম। নিউ ইকুয়েশন হলো গিয়ে ক্যাপিটালে 25, ক্রেডিটারে 7, ক্যাশে 20,000 টাকা, ফার্নিচারে 5,000 টাকা, আর গুডসে 7,000 টাকা। হি সোল্ড গুডস ফর ক্যাশ কস্টিং ₹1,500 ফর ₹2,000। তাহলে টোটাল যে জিনিস আমি বিক্রি করলাম, যেটা আমি কিনেছিলাম 1,500 টাকায়, তাই গুডস থেকে 1,500 টাকা মাইনাস করে দিলাম, আর আমি ক্যাশ পেয়েছি 2,000 টাকা, সেটা এখানে 2,000 টাকা ক্যাশে লিখে দিলাম। আর এই টোটাল ট্রানজ্যাকশানে আমার প্রফিট হলো কত 500 টাকা, এটা এখানে ক্যাপিটালের সঙ্গে অ্যাড করে দিলাম। নিউ ইকুয়েশন এসে দাঁড়ালো, ক্যাপিটাল বেড়ে হলো 25,500, ক্রেডিটার 7,000 আগে থেকে ছিলই, ক্যাশ বেড়ে হলো 22,000, ফার্নিচার আগে থেকে 5,000, আর আমার গুডস এইটা সেল করার পরে কমে দাঁড়ালো 5,500 টাকা। 4 নম্বর পারচেস মোর ফার্নিচার ফর ক্যাশ, আরও কিছু ফার্নিচার কেনা হলো ক্যাশের মাধ্যমে। তাহলে সবার আগে ফার্নিচারে আমার 3,000 টাকা অ্যাড হয়ে গেল, আর এটা যেহেতু ক্যাশ দিয়ে কিনেছি আমি ক্যাশ থেকে এটা মাইনাস করে দিলাম। নতুন ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে কি ক্যাপিটালে 25,500, ক্রেডিটার 7,000, ক্যাশ কমে দাঁড়ালো হচ্ছে গিয়ে 19,000, ফার্নিচারের ভ্যালু বেড়ে দাঁড়ালো 8,000, আর 5,500 হচ্ছে গিয়ে কি গুডসের ভ্যালু। 5 নম্বর সোল গুডস অন ক্রেডিট টু বাদল কস্টিং ₹2,500 ফর ₹3,200। তো আমি এবার জিনিস সেল করলাম, কিন্তু এখানে যেহেতু বাদল নামটা চলে আসলো, এর অর্থ হচ্ছে কি আমি টাকা পাইনি। তাহলে গুডস আমি সেল করেছি কত টাকার না 2,500 টাকায়, সেটা এখানে আমি লিখে ফেললাম। আর যেহেতু টাকা পাইনি ক্যাশে অ্যাড করতে পারলাম না, টাকা পাবো বাদলের কাছ থেকে ইন ফিউচারে, তাই ওটাকে ডেপ্টার্সের নিচে আমি লিখে রাখলাম কত 3,200 টাকা। আর এই টোটাল ট্রানজ্যাকশনটাতে আমার প্রফিট হলো 700 টাকা, ওটা আমরা ক্যাপিটালের সঙ্গে অ্যাড করে দিয়েছি। নিউ ইকুয়েশনের দাঁড়ালো 26,200, 7,000 ক্রেডিটার, 19,000 হচ্ছে গিয়ে ক্যাশ, 8,000 হচ্ছে গিয়ে ফার্নিচার, গুডস 3,000 টাকা, আর 3,200 টাকা হচ্ছে গিয়ে কি ডেপ্টার্স। 6 নম্বর একটা ওয়েজেস পেড করছি 500 টাকা দিয়ে, ক্যাশের থেকে মাইনাস হবে, আর এটা ক্যাপিটালকে রেসপন্সিবিলিটি নিতে হবে। নতুন ইকুয়েশন 25,700, 7,000 ক্যাশ কমে হলো 18,500, আর 8,000 টাকা ফার্নিচার, 3,000, 3,200, নো চেঞ্জেস। নাম্বার 7 রিসিভ ₹3,000 ফ্রম বাদল ইন ফুল সেটেলমেন্ট অফ দ্য ক্লেম। তাহলে বাদলের কাছ থেকে এবার আমি টাকাটা পেলাম, কিন্তু বাদল আমাকে 3,200 টাকা দেওয়ার জায়গায় আমাকে দিল হচ্ছে কি 3,000 টাকা। তাহলে ক্যাশে আমি 3,000 টাকা অ্যাড করলাম, আর এখানে
ফুল সেটেলমেন্ট বাদলের কাছ থেকে যে 3,200 টাকা পেতাম সেটাই আমার লেখা ছিল ডেটটার্সে। তাহলে এখান থেকে ফুল সেটেলমেন্ট মানে ওর কাছ থেকে আর টাকা পাবো না, তাই ওর বিলের অঙ্কের নিচে আমি 3,200 করেই মাইনাস করে দিলাম। আর এই জিনিসটার অর্থ দাঁড়ালো হচ্ছে কি আমি 200 টাকা আর কোনোদিন পাবো না, মানে এটা আমার লস হলো, যেটা ক্যাপিটালের ঘাড়ে গিয়ে চললো বা মালিকের যে খাতায় আমার অ্যাকাউন্টসের লেখা থাকছে সেখান থেকে আমি মাইনাস করে দিলাম। নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো মাইনাস করে 25,500, 7,000 তো আগে থেকে ক্রেডিটার রয়েছে, ক্যাশ বেড়ে হলো 21,500, 8,000 ফার্নিচার, 3,000 গুডস, আর ডেপ্টার্সের অ্যাকাউন্ট জিরো হয়ে গেল, কারণ বাদল আমাকে আর ওই 200 টাকা দেবে না, তাই 200 টাকা এখান থেকে আমি মাইনাসও করে দিয়েছি। 8 নম্বর, উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ 3,000। তো এটা ক্যাশের থেকে 3,000 মাইনাস হয়ে যাবে, আর 3,000 আমার ক্যাপিটালের সঙ্গেও মাইনাস হয়ে যাবে। নিউ ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে কি ক্যাপিটাল এসে দাঁড়ালো হচ্ছে কি 22,500, 7,000, 18,500 কমে 8,000 টাকা, 3,000 টাকা, ডেপ্টার্স তো কিছু নেই। নাম্বার 9, পেড ক্যাশ টু মালা ₹6,800 ইন ফুল সেটেলমেন্ট। মালাকে দেওয়ার কথা ছিল 7,000 টাকা, তাই মালার অ্যাকাউন্ট থেকে আমি 7,000 মাইনাস করে দিলাম, কিন্তু আমি মালাকে দিলাম হচ্ছে কি ফুল সেটেলমেন্ট মানে 6,800 টাকা, তাই এখানে 6,800 টাকা হচ্ছে কি ক্যাশের থেকে আমি মাইনাস করে দিলাম। আর এই টোটাল ট্রানজ্যাকশানটাতে আমার যদি কাউকে দেওয়ার থাকে 7,000, আমার যদি 6,800 দিয়েই চলে, তাহলে আমার বিজনেসের লাভ হলো 200 টাকা, সেই 200 টাকা আমি ক্যাপিটালের সঙ্গে অ্যাড করে দিলাম। ক্যাপিটালের সংখ্যা বেড়ে হলো 22,700, আর ক্রেডিটার আর আমাকে কোনো টাকা দিতে হবে না, তাই ক্রেডিটার এখানে নীল হয়ে গেল। 11,700 টাকা হলো গিয়ে টোটাল ক্যাশ ডিডাক্ট হওয়ার পরে 6,800 টাকা। ফার্নিচারে কোনো চেঞ্জ নেই, গুডসে কোনো চেঞ্জ নেই, ডেপ্টার্স তো আগেই নীল হয়ে গেছে। লাস্ট ট্রানজ্যাকশান এখানে রিসিভ রেন্ট ফ্রম টেনেন্ট, আমরা কোনো গোডাউন ভাড়া দিয়েছিলাম, সেটার থেকে আমরা 1,200 টাকা ভাড়া পেলাম। 1,200 টাকা আমরা এখানে ক্যাশের সঙ্গে যুক্ত করলাম, আর যেহেতু এটা আমাদের ইনকাম, আমরা ক্যাপিটালের ঘরেও এটা লিখে রাখলাম মালিককে দেব বলে। তো এখানে ফাইনাল ইকুয়েশন এসে দাঁড়ালো ক্যাপিটাল ইনক্রিজ হয়ে হলো হচ্ছে কি 23,900 টাকা, ক্রেডিটার কিছু থাকলো না, আর ক্যাশও ইনক্রিজ হয়ে দাঁড়ালো হচ্ছে গিয়ে 22,900 টাকা, ফার্নিচারে কোনো চেঞ্জেস নেই 8,000 টাকা, আর গুডসেও কোনো চেঞ্জেস নেই 3,000 টাকা, আর ডেপ্টার্স তো আগেই নীল হয়ে গেছে। তো এখানেই শেষ হলো ইকুয়েশন নাম্বার 15। ইকুয়েশন 16, টোটাল ট্রানজ্যাকশন 9। 1 নম্বর ট্রানজ্যাকশন হচ্ছে গিয়ে সোমা সাহা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹15,000 অ্যান্ড মেশিন 8,000। সোমা সাহা বিজনেসকে ক্যাশ দিয়েছে 15,000 টাকা, আর মেশিনও দিয়েছে একটা 8,000 টাকা, তাহলে সোমা সাহার নামে আমি ক্যাপিটালে লিখে রাখলাম টোটাল কত 23,000 টাকা। নাম্বার 2, সি পারচেজ গুডস ফ্রম ললিত অন ক্রেডিট ₹6,000। সোমা সাহা এখানে ললিতের কাছ থেকে 6,000 টাকা দিয়ে গুডস কিনলো, তার মানে ললিতকে টাকা দিল না, তাহলে গুডস আমার এখানে 6,000 টাকা এখানে অ্যাড হয়ে গেল, আর ক্রেডিটার্সকে আমাকে 6,000 টাকা দিতে হবে, তাই এখানে ক্রেডিটারে আমি লিখে রাখলাম। নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো হচ্ছে কি 23,000 টাকা, ক্রেডিটারে 6,000 টাকা, ক্যাশে কোনো চেঞ্জেস নেই, মেশিনেও কোনো চেঞ্জেস নেই, আর এক্ষুনি গুডস এসছে 6,000 টাকার। নাম্বার 3, সি সোল গুডস ফর ক্যাশ কস্টিং ₹2,500 ফর ₹2,000। এতক্ষণ অবধি আমরা অনেকগুলো ইকুয়েশনে যখনই জিনিস বিক্রি করেছি তাতে আমরা লাভ পেয়েছি, কিন্তু এখানে দেখছি আমরা যখন সেল করতে গেলাম আমাদের কিছুটা ক্ষতি হলো, মানে আমরা 2,500 টাকা দিয়ে যে জিনিস কিনেছি সেল করার সময় সেটাতে 2,500 তো বিক্রি করতে পারলামই না, বা তার থেকে বিক্রি করার বেশি যে টার্গেট ছিল সেটাও হলো না, তার জায়গায় পেলাম হচ্ছে কি মাত্র 2,000 টাকা। তাহলে গুডস থেকে আমার মাইনাস হয়ে যাবে 2,500 টাকা,
টাকা যেহেতু পেয়েছি 2000, তাই আমি এখানে 2000 টাকা ক্যাশে লিখে রাখলাম। এতক্ষণ অবধি আমরা লাভ পেলে ক্যাপিটালের সঙ্গে অ্যাড করেছি, আর এবার ক্ষতি হলো, অতএব ক্যাপিটালের সঙ্গে ওটাকে আমরা মাইনাস করে দেবো। তাহলে ক্যাপিটাল কমে দাঁড়ালো হচ্ছে গিয়ে 22,500, ক্রেডিটার আগে থেকে 6,000ই ছিল, ক্যাশ বেড়ে দাঁড়ালো 17,000, 8,000 টাকা মেশিন, আর এখানে গুডস কমে হলো হচ্ছে গিয়ে কি 3,500 টাকা। 4 নম্বর, পারচেস মোর মেশিন ফর ক্যাশ ₹4,000, আরও কিছু মেশিনারি আমরা কিনলাম, তাহলে মেশিনারি কলমে আমরা 4,000 টাকা অ্যাড করলাম, আর এটা কিনতে গিয়ে যেহেতু ক্যাশ দিয়েছি তাই 4,000 টাকা এখানে আমরা মাইনাস করলাম। তাহলে ক্যাপিটালে চেঞ্জেস নেই, ক্রেডিটারে চেঞ্জেস নেই, ক্যাশ কমে দাঁড়ালো 13,000 টাকা, মেশিন বেড়ে হলো হচ্ছে গিয়ে 12,000 টাকা, গুডসেও কোনো চেঞ্জেস নেই। নাম্বার 5, সোল গুডস অন ক্রেডিট টু সোনা কস্টিং ₹1,500 ফর ₹1,800। এবার সেল করেছি, কিন্তু ওটা ক্রেডিটে সেল হয়েছে, কিন্তু প্রফিট হয়েছে। তো আমি টোটাল 1,500 টাকার জিনিস সেল করেছি, যেটা আমার ঘরে ছিল। ওটা সেল করতে গিয়ে 1,800 টাকার বিল করেছি, টাকা পাইনি বলে ডেপ্টার্স কলমে 1,800 টাকা লিখে রাখলাম। আর এই টোটাল ট্রানজ্যাকশনটাতে আমার প্রফিট হয়েছে হচ্ছে কি 300 টাকা, সেটা আমরা ক্যাপিটালকে দিয়ে দিলাম। ক্যাপিটাল বেড়ে দাঁড়ালো নিউ ইকুয়েশনে 22,800 টাকা, ক্রেডিটারে কোনো চেঞ্জেস নেই, ক্যাশে কোনো চেঞ্জেস নেই, মেশিনেও কিছু নেই। গুডস কমে হলো হচ্ছে কি 2,000 টাকার পড়ে রইলো আমার কাছে গুডস, আর এখানে আমি টাকা যেটা পাবো সেটা হচ্ছে কি 1,800 টাকা। পেড ওয়েজেস 500, রেন্ট ₹700 অ্যান্ড মিউনিসিপ্যাল ট্যাক্স ₹800। এই তিনটে আলাদা আলাদা ওয়েজেস, রেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল ট্যাক্স আলাদা আলাদা ওয়ার্ড হলে কি হবে বিজনেসের জন্য, এই তিনটেই হচ্ছে গিয়ে খরচা। তাহলে টোটাল আমার খরচা হচ্ছে কি এই তিনটেকে মেলালে 2,000 টাকা। তাহলে 2,000 টাকা আমি এখান থেকে ক্যাশ থেকে মাইনাস করলাম, আর ক্যাপিটাল থেকেও আমি 2,000 টাকা মাইনাস করলাম। নিউ ইকুয়েশনে আমার ক্যাপিটাল এসে দাঁড়ালো হচ্ছে কি 20,800 টাকা, 6,000 টাকা ক্রেডিটার তো রয়েছে, 11,000 টাকা হচ্ছে কি ক্যাশ, 12,000 টাকা হচ্ছে কি মেশিন, 2,000 টাকা গুডস, আর এই 1,800 টাকা পাওনা তো আমার কাছে বাকি রইল। 7 নম্বর, রিসিভ ₹1,700 ফ্রম সোনা ইন ফুল সেটেলমেন্ট। সোনার কাছ থেকে আমার পাওনা ছিল হচ্ছে কি 1,800 টাকা, কিন্তু সোনা দেওয়ার সময় আমাকে দিল হচ্ছে কি 1,700 টাকা। তাহলে সোমার অ্যাকাউন্টের ফুল সেটেলমেন্ট মানে সোমার অ্যাকাউন্টের নামের আমি যে 1,800 টাকা লিখে রেখেছিলাম সেটাকে মাইনাস করে দিলাম, কেন এই বিলের এগেনস্টে আর 100 টাকা আমি পাবো না। যেহেতু 100 টাকা আমি পাবো না, ওটা আমি লিখে দিলাম হচ্ছে গিয়ে কোনখানে ক্যাপিটালের থেকে, ওটাকে আমি মাইনাস করে দিলাম, কারণ যে কোনো ক্ষতিও আমি ক্যাপিটালের থেকেই মাইনাস করব। আর পেয়েছি কত 1,700, ওটা ক্যাশে আমি অ্যাড করলাম। ক্যাপিটাল কমে হলো হচ্ছে কি 20,700 টাকা, ক্রেডিটার 6,000 টাকা কোনো চেঞ্জেস নয়, ক্যাশ বেড়ে হলো 12,700 টাকা, 12,000 হলো গিয়ে মেশিন, 2,000 হলো গিয়ে গুডস, আর এখানে আমার ডেপ্টার্সের কাছে যে পাওনা ছিল সেটা টোটালি মিটে গেল, অতএব ডেপ্টার্সের নামে আর আমি কিছু লিখে রাখলাম না। 8 নম্বর, পেড ক্যাশ টু ললিত ₹5,800 ইন ফুল সেটেলমেন্ট। এবার আমার টাকা দেওয়ার পাওয়ালা, আমি যে ললিতের কাছ থেকে 6,000 টাকা দিয়ে যে জিনিস কিনেছিলাম সেই জায়গায় ললিতকে আমি 5,800 টাকা দিলাম। তাহলে 5,800 আমার ক্যাশ থেকে মাইনাস হয়ে গেল, কিন্তু আমি ললিতকে বললাম বাবা তোমার বিল আমি টোটাল মিটিয়ে ফেললাম, তোমাকে আর 200 টাকা আমি আর দিচ্ছি না। তাহলে এই যে 200 টাকা যেটা আমি দিচ্ছি না বললাম, সেই 200 টাকা আমার প্রফিট হয়ে গেল, সেই প্রফিটটা আমি ক্যাপিটালের সঙ্গে অ্যাড করে নিলাম। তাহলে ক্যাপিটাল বেড়ে এলো হচ্ছে গিয়ে 20,900 টাকা, ক্রেডিটার টোটালি মুছে গেল, ক্রেডিটারের নামে আর কোনো টাকা আমি লিখে রাখলাম না, ক্যাশ কমে হলো 6,900 টাকা, মেশিনে কোনো চেঞ্জেস নেই, গুডসে কোনো চেঞ্জেস নেই, ডেপ্টার্সে কোনো চেঞ্জেস নেই। লাস্ট ট্রানজ্যাকশন, রিসিভ রেন্ট ফ্রম টেনেন্ট ₹2,800 অ্যান্ড ফিস ফ্রম ক্লায়েন্ট ₹1,200। দুখানা ইনকাম হলো আমার বিজনেসে, একটা হচ্ছে কি ভাড়াটিয়ার কাছ থেকে 2,800 টাকার ভাড়া পেলাম, আর আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে 1,200 টাকা ফিস হিসাবে পেলাম।
হয়তো আমি যার বুকস মেনটেন করছি সে হতে পারে একজন চার্টার্ড অ্যাকাউন্ট, সে হতে পারে একজন টিচার, তার ফিস সে পেয়েছে। তাহলে টোটাল ইনকাম হলো এখন বিজনেসের কত, 4,000 টাকা। সেই 4,000 টাকা আমি ক্যাশে অ্যাড করে দিলাম। আর যেহেতু এটা ইনকাম, আমি ক্যাপিটালের সঙ্গেও এটাকে অ্যাড করে দিলাম। ফাইনাল ইকুয়েশনে তাহলে ক্যাপিটাল বেড়ে দাঁড়ালো হচ্ছে গিয়ে 24,900 টাকা। 10,900 টাকা হচ্ছে গিয়ে কি ক্যাশ এসে দাঁড়ালো। 12,000 টাকা তার মানে মেশিনে এসে দাঁড়ালো। আর গুডস 2,000 টাকা। আর ডেপ্টার্সে কোনো টাকা নেই, নীল। তো এখানেই শেষ হলো আমাদের কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 17, এখানে টোটাল ট্রানজ্যাকশন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি 7খানা। 1 নম্বর, স্টার্ট বিজনেস উইথ ₹8,000। ভালো কথা, ক্যাপিটালে ক্যাশে বিজনেসে ক্যাশ আসলো 8,000 টাকা আর ক্যাপিটালে 8,000 টাকা। বট গুডস অন ক্রেডিট ₹1,000। আমি কিছু গুডস কিনলাম কিন্তু তার টাকা দিলাম না, তাই আমি গুডসে তো অ্যাড করে দিলাম 1,000 টাকা। আর 1,000 টাকা দিতে হবে বলে ক্রেডিটারের নিচে আমি এই 1,000 টাকা লিখে রাখলাম। নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো ক্যাপিটাল 8, ক্রেডিটার 1,000 টাকা, ক্যাশে কোনো চেঞ্জেস নেই, গুডস এক্ষুনি 1,000 টাকার এসেছে। নাম্বার 3, বট মেশিনারি ফর ₹2,000। এবার আমি মেশিন কিনলাম 2,000 টাকা দিয়ে, তাই মেশিন কলমের নিচে আমি 2,000 টাকা লিখলাম অ্যাসেটসে। আর যেহেতু আমি ক্যাশ দিয়ে কিনেছি, ক্যাশের থেকে এটা আমি মাইনাস করে দিলাম। ওকে, তাহলে নতুন ইকুয়েশন, ক্যাপিটালে কোনো চেঞ্জ নেই, ক্রেডিটারে কোনো চেঞ্জ নেই, ক্যাশ কমে দাঁড়ালো 6,000 টাকা, গুডসের কোনো চেঞ্জ নেই, 2,000 টাকা হলো গিয়ে মেশিন। নাম্বার 4, পেড রেন্ট ₹1,500 অ্যান্ড সিকিউরিটি ডিপোজিট ₹1,000। এক এক করে এই ব্যাপারটাকে দেখি। আগে আমরা রেন্ট পেড করছি কত, 1,500, এটা বিজনেসের একটা খরচ। আর কোনো সিকিউরিটি ডিপোজিট আমরা পেড করছি কত না 1,000 টাকা। এই দুটোর মধ্যে সম্পূর্ণ ডিফারেন্স রয়েছে। যে কোনো সিকিউরিটি ডিপোজিট কথাটার অর্থ দাঁড়ায় হচ্ছে কি আমরা কোনো না কোনো সময় সেই সিকিউরিটি ডিপোজিটটা চাইলে আবার ফেরত পেতে পারি। যেমন একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে বুঝিয়ে দেওয়া যেতে পারে। সাপোজ ধরে নাও তোমার বিজনেসের জন্য তুমি ইলেকট্রিসিটি নেবে গভর্নমেন্টের কাছ থেকে, নানা রকম খরচের সঙ্গে একটা সিকিউরিটি ডিপোজিটও নেয়। যে সিকিউরিটি ডিপোজিটটা যদি তুমি কোনো দিন ওই সুবিধাটা মানে তোমার ইলেকট্রিসিটি ছেড়ে দাও, তাহলে গভর্নমেন্ট তোমাকে সেটা ফেরত দেবে। বা এটাকে আরেকভাবেও তুমি চিন্তা করতে পারো যে কি ধরে নাও তুমি তোমার বিজনেসের কোনো একটা মিটিং করবে বলে কোনো একটা ব্যাংকোয়েট হল ভাড়া করছো। তো সেখানের ভাড়া যাই হোক না কেন, ভাড়া হয়তো 5,000 টাকা, তার সঙ্গে ওদের একটা কন্ডিশন রয়েছে কি যাতে তুমি ব্যাংকোয়েট হলকে কোনো রকমভাবে নষ্ট না করো, বা নষ্ট করলে ওরা রিকভার করবে। তো ওরা আর একটা সিকিউরিটি ডিপোজিট তোমার কাছ থেকে 10,000 টাকা নিল। যেদিনকারই তোমার ইভেন্টটা হয়ে গেল মানে তোমার মিটিংটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই 10,000 টাকা যদি কোনো রকম ক্ষতি ওখানে না হয় তোমাকে আবার ফেরত করে দেবে। অতএব যে কোনো সিকিউরিটি ডিপোজিটকে কখনো আমার ক্যাশ থেকে তো ওটা মাইনাস হবে, কিন্তু ওটাকে কখনো আমি খরচ হিসাবে ধরবো না। ওটা ইন ফিউচারে আমি পাবো বলে ওটাকে আমি সবসময় অ্যাসেটসেই লিখে রাখবো। ব্যাংকেও যেমন আমরা ডিপোজিট করি, ওটা ওয়ান কাইন্ড অফ ডিপোজিট যেটাকে আমরা যে কোনো সময় উঠিয়ে আনতে পারি। এটাও একটা হচ্ছে কি সেই ব্যাংকোয়েট হলের মালিকের কাছে একটা ডিপোজিট, আমি যে কোনো সময় সার্টেন একটা কন্ডিশনে ওটাকে উঠিয়ে আনতে পারি, সব কিছু টার্মস ফলো করে। অতএব এখানে আমার ক্যাশ থেকে তো টোটাল 2,500 টাকা মাইনাস হচ্ছে, ক্যাশ থেকে 1,500 টাকা মাইনাস হচ্ছে কি একদম সোজা সাপটা খরচের জন্যে, যেটা আমি রেন্ট পেড করছি। তাই এটা আমি কোনখানের থেকে আমি মাইনাস করে দিলাম না, আমি ক্যাপিটালের থেকে মাইনাস করে দিলাম। আর রইল বাকি সিকিউরিটি ডিপোজিট, যেহেতু ওটা আমি আবার রিটার্ন পাবো, ওটা আমার কাছে কিন্তু একটা অ্যাসেট, আমার বিজনেসের কাছে ওটা একটা অ্যাসেট। অতএব এটা আমি ডিপোজিট বলে এখানে 1,000 টাকা লিখে রাখলাম। নিউ ইকুয়েশন এসে দাঁড়ালো হচ্ছে কি 6,500 টাকা। 1,000 টাকা হচ্ছে কি ক্রেডিটার, 3,500 টাকা ক্যাশ কমে দাঁড়ালো।
গুডসে কোনো চেঞ্জেস নেই, মেশিনারিতে কোনো চেঞ্জেস নেই, আর এক্ষুনি যেটা ডিপোজিট করলাম ওটা আমার অ্যাসেট সাইডে এবার থেকে দেখতে পাবো। 5 নম্বর, পেড টু ক্রেডিটার ₹980 ইন ফুল সেটেলমেন্ট। ক্রেডিটারকে এবার টাকা দেওয়ার পালা, কিন্তু আমি 1000 টাকা দেওয়ার জায়গায় দিলাম হচ্ছে গিয়ে 980 টাকা। আমার ক্যাশ থেকে 980 টাকা মাইনাস করব। ওর যে বিলটা লিখে রেখেছিলাম 1000 টাকা দিয়ে, সেটা আমি টোটাল 1000 টাকা দিয়ে মাইনাস করব। 1000 টাকার বিল আমি 980 টাকা দিয়েই আমার যেহেতু হয়ে গেল, তাই আমার 20 টাকা লাভ হলো, ওটা আমি ক্যাপিটালকে ট্রান্সফার করে দিলাম। নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো 6520 টাকা হচ্ছে কি ক্যাপিটাল, এখানে এটা নীল হয়ে গেল। ক্যাশ কমে দাঁড়ালো 2520 টাকা। গুডসে কোনো চেঞ্জ নেই, মেশিনে কোনো চেঞ্জ নেই, আর ডিপোজিট আমার 1000 টাকা পড়ে রইল। 6 নম্বর, ডেপ্রিসিয়েট মেশিনারি বাই 300, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। মেশিনের ভ্যালু এখন আমাকে কমাতে হবে। মেশিনের ভ্যালু কমাতে হলে আমাকে এখানে -300 মেশিনের নিচে লিখতে হবে, সেটা আমি এখানে লিখে ফেললাম। আর এটা যেহেতু একটা খরচ হিসাবে দেখা হয়, ঠিক আছে, তো এটা আমি ক্যাপিটালের সঙ্গে মাইনাস করে দিলাম। এটা খরচ বলতে গেলে এক্ষুনি ক্যাশ বা চেক দিয়ে আমরা কোনো খরচ করিনি। এটা মেশিন কেনার সময় আমি 2000 টাকা যে খরচা করেছিলাম, সেই মেশিনের ভ্যালু এই নিউ ইকুয়েশনে আমি হঠাৎ করে লিখছি কত, 1700। তাহলে এই 300 টাকা কোথায় যাবে না, এই 300 টাকাকে তখন বিজনেসের একটা খরচ হিসাবে ধরা হবে। ওকে, সেই কারণে এটা ক্যাপিটালের সঙ্গে মাইনাস করে দিলাম। নতুন ইকুয়েশন, ক্যাপিটাল মাইনাস হয়ে হলো হচ্ছে কি 6220 টাকা। এদিকে ক্যাশে কোনো চেঞ্জ নেই, এদিকে গুডসে কোনো চেঞ্জ নেই। মেশিনের ভ্যালু 1700 হলো, বুঝিয়ে ফেলেছি, আর 1000 টাকা ডিপোজিট তো আমার কাছে পড়েই আছে। 7 নম্বর, আউটস্ট্যান্ডিং স্যালারি আর ₹500। আমরা স্যালারি যদি পেড করতাম, ঠিক আছে, তাহলে আমার সিম্পল কি জিনিসটা হতো না, সিম্পল যে জিনিসটা হতো, যদি পেড করতাম, আউটস্ট্যান্ডিংয়ের কথা এখন বাদ দাও, যদি পেড করতাম তাহলে আমি এখানে সিম্পল 500, এখানে আমি এটা মাইনাস করে দিতাম। কোথা থেকে? যদি ক্যাশ থেকে পেমেন্ট করতাম, ক্যাশ থেকে। আর এটাকে খরচা হিসাবে ধরতাম, তাই আমি ক্যাপিটালের সঙ্গে -500 এখানে আমি মাইনাস করতাম। তো দেখো, ক্যাপিটালের থেকে আমি মাইনাস করতে কোনো রকম ভুল করিনি, ক্যাপিটালের থেকে আমি -500 এখানে করে ফেলেছি। কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, আমি কিন্তু এই স্যালারিটা আমার ওয়ার্কারকে এক্ষুনি পেমেন্ট করে নিই, আমি ফিউচারে পেমেন্ট করব, তাই আউটস্ট্যান্ডিং স্যালারি বলা হচ্ছে, ঠিক আছে। অতএব আমি যেহেতু এখন এটা ক্যাশের মাধ্যমে পেমেন্ট করিনি, তাই আমি ক্যাশের থেকে মাইনাস করব না, আমি এটা পরে যেহেতু করব, আমি ওই জন্যে এটাকে আমি আমার লাইবিলিটির সাইডে আমি লিখে রাখলাম 500 টাকা করে, আউটস্ট্যান্ডিং বলে একটা কলাম করে তার নিচে লিখে রাখলাম। তাহলে নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো হচ্ছে কি ক্যাপিটাল মাইনাস হয়ে 5720 টাকা। ক্রেডিটারের বিল তো আগেই নীল হয়ে গেছে, একটা আউটস্ট্যান্ডিং পড়ে রইল 500 টাকা, আর ক্যাশ এখানে পড়ে রইল 2520 টাকা। 1000 টাকা পড়ে রইল গুডসের জন্যে, 1700 টাকা পড়ে রইল মেশিনের জন্যে, আর 1000 টাকা পড়ে রইল ডিপোজিটের জন্যে। তো বন্ধুরা, এখানেই শেষ হলো কোশ্চেন নাম্বার 17। পই করে আগে অনেকগুলো ক্লাসে বুঝিয়েছি, তোমরা আগে প্র্যাকটিস করছো, তবে গিয়েই আশা করছি এইগুলো দেখছো। সময় যদি দিচ্ছ তাহলে ঠিক মতন অ্যাকাউন্টিংটা শেখো, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক এরকম নয় যে কি শুধু জার্নাল লেজার শিখলেই আমি অ্যাকাউন্টিং করতে পারবো। অ্যাকাউন্টিং ইকুয়েশনের সঙ্গে জার্নালের একদম ডাইরেক্ট সম্পর্ক রয়েছে, আর জার্নালের সঙ্গে তো পুরো অ্যাকাউন্টিং দুনিয়ার ডাইরেক্ট সম্পর্ক রয়েছে। এখানেই শেষ করলাম আমার এই ক্লাস, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগের ক্লাসে। তোমাদের কমেন্টস, লাইক অ্যান্ড শেয়ারের আশায় থাকলাম। থ্যাংক ইউ।